বাজেট ঘোষণার পরপরই বেড়েছে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ। ব্যয় বাড়বে প্রান্তিক পর্যায়েও। এনবিআর চেয়ারম্যান বললেন, কমবে অকারণে কথা বলা। এবারের বাজেট স্বাভাবিক নয়, ক্রান্তিকালীন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। নিরুপায় হয়েই রাখা হয়েছে অসঙ্গতি, অর্থনৈতিক মন্দা কাটানোই লক্ষ্য। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু। নতুন শনাক্ত সর্বাধিক ৩,৪৭১। আক্রান্ত ছাড়ালো ৮০,০০০। মারা গেলেন ২ চিকিৎসক। করোনা মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ায় খুলেছে চাকরির বাজার, ইতালিতে বাড়ছে পর্যটক। পার্ক ও মাঠে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। বাজেট ঘোষণার পর গত রাত থেকেই গ্রাহককে মোবাইল সেবায় খরচ করতে হচ্ছে বাড়তি টাকা। এর প্রভাব শুধু ফোনে কথা বলাতে নয়, পড়েছে ইন্টারনেট ব্যবহারেও। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক মানুষও। গত কয়েক বছরে ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসায় যারা দক্ষতার সঙ্গে কাজ করে আসছিলেন, মোবাইল কলের এই বাড়তি হার তাদের জন্য এখন বিস্ফোরা। বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল অর্থনীতি। এর ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ অর্থনীতিও। কৃষক খুব সহজেই ফোন করে কৃষি, প্রাণী চিকিৎসা, মৎস্য চাষ সহ নানা বিষয়ে পরামর্শ নিতে পারেন। এমনকি কৃষি ব্যাংকিং এবং ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপস ব্যবহার করেও কৃষক সুবিধা নিয়ে আসছেন। কিন্তু এবারের বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবার দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তৃণমূলের মানুষ। তারা বলছেন, মোবাইল সেবার বাড়তি হারে ডিজিটাল সুযোগ নেওয়া থেকে আগ্রহ হারাবেন তারা। কোনো পরামর্শ নিয়ে গেলে এখন আমাদের কলেটে এখন অনেক বৃদ্ধি খরচ হয়। আগে তো যাই 1 টাকা হলে একটা জিনিস বলা যেত, হ্যাঁ, সেখানে 3 টাকা লাগবে। তখন বিরূপ প্রভাব পড়বে ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিং ব্যবসাও। তারা বলছেন, অনলাইন কেনাকাটায় যেমন বাড়তি অর্থ গুনতে হবে, তেমনি টেলিযোগাযোগের খরচ বেড়ে যাওয়ায় সেবা কেন্দ্রিক সবগুলো খাত হুমকির মুখে পড়বে। যারা ফ্রিল্যান্সিং করছে তাদের মোটামুটি সারাদিনই ইন্টারনেটের উপর থাকা লাগে। সুতরাং ইন্টারনেটে থাকতে গেলে তাদের যে খরচটা হবে, সেই খরচটা আগের তুলনায় বাড়বে। যারা অনলাইন ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের মতো, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া দূরে থেকেও কাছে থাকুন অথবা ইন্টারনেটে মানুষের প্রয়োজন মেটাতে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ ভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান যখন নানা সুযোগ সৃষ্টি করছে, তখন মোবাইল সেবার উপর বাড়তি হার বন্ধ করবে শিক্ষার্থী ও তরুণদের নতুনকে জানার পত্রীও। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা থাকে, সেক্ষেত্রে আমরা ইউটিউব বা নেটে ব্রাউজ করে সেগুলো জানতে পারি। এদিকে টেলিযোগাযোগে উচ্চ কর নির্ধারণ বাধার মুখে ফেলবে ডিজিটাল সেক্টরকে, এমনটি উল্লেখ করে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন অপারেটররা। ইতিমধ্যেই উচ্চ করের বোঝা বহন করে টেলিকম সেবা গ্রহণ করছেন। এই পরিস্থিতিতে অতিরিক্ত ৫% সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হলে তা স্বল্প আয়ের গ্রাহকদের বেশি প্রভাব ফেলবে। ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম ও রিম ব্যবহার সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়। এরপরই বৃহস্পতিবার রাত থেকে বাড়তি এই অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানুষ অকারণেই ফোনে কথা বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। মোবাইল ফোনে খরচ বাড়ায় সেই প্রবণতা কমবে বলে দাবি তার। অনলাইনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এতে অর্থমন্ত্রী বলেন, করোনার কারণে ক্রান্তিকালীন বাজেট দেওয়া হয়েছে, তাই কিছু অসঙ্গতি রয়ে গেছে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। ১,৫৭৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। করোনা সংকটে বন্দী অর্থনীতির নানা সূচক। এর মধ্যেই জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের প্রস্তাবনা। বাজেটে মুঠোফোনের কল রেটে আরেক দফা সম্পূরক শুল্ক আরোপের সমালোচনা হচ্ছে নানা মহলে। এবার বিতর্ক যেন আরো একটু উস্কে দিলেন এনবিআর চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তার মন্তব্য, মাত্র ৫ পয়সা বাড়ানো হয়েছে মুঠোফোনের কল রেট। অকারণ কথা বলার প্রবণতাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। মানুষ যে অনেক স্বাচ্ছন্দ্যে আছে মোবাইল কল রেট নিয়ে কথা বলা, যে অনেক স্বাচ্ছন্দ্যে আছে, সেটি মেন করছে। এবং তার সাথে যদি মাত্র ৫ পয়সা যুক্ত হয়,
তাহলে এমন কোনো ক্ষতি আমার হবে বলে আমি মনে করি। করোনা সংকটে বেরিয়ে এসেছে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চেহারা। এবার খোদ অর্থ সচিব প্রশ্ন তুললেন অর্থ ব্যয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়েই। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন অগ্রাধিকার ভিত্তিতেই অনুমোদন পাবে স্বাস্থ্য আর কৃষির সব প্রকল্প। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের প্রতি বছর তাদের বরাদ্দ হচ্ছে 1000 থেকে 1200, 1300, 1500 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে না। এটা একটা সক্ষমতার অভাব। যখনই কোনো প্রকল্প পাওয়া যাবে এই দুই মন্ত্রণালয় থেকে তাড়াতাড়ি করে আমরা এগুলোকে প্রক্রিয়াধীন করব। সংকটকালীন সময়ে মানুষের জীবনকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে নতুন অর্থ বছরের বাজেট। স্বাভাবিক নিয়মে না হওয়ায় কিছু অসঙ্গতি থাকতে পারে বলেই মনে করছেন অর্থমন্ত্রী। এবারে বাজেটটি এটি স্বাভাবিক বাজেট নয়, যেহেতু স্বাভাবিক পথ আমাদের জন্য ছিল রুদ্ধ, আমাদেরকে ভিন্ন পথে আমাদেরকে কাজটি করতে হয়েছে। সেই জন্য হয়তো আমরা দেখবেন অনেকের কাছে অসঙ্গতি মনে হবে, কিন্তু উপায় ছিল না আমাদের। স্বাস্থ্য খাতে অর্থের কোনো অভাব হবে না উল্লেখ করে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান বাজেটের প্রধান লক্ষ্য অর্থনীতির নেতিবাচক পরিস্থিতির উত্তরণ। আমরা এবার প্রথমে খরচ করব, তারপর আমরা আয় করব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অনেকে উচ্চাভিলাষী বললেও জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ধরনের ঝুঁকি নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। করোনা মহামারীর সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে। এমত অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতার কাঙ্ক্ষিত ভিত রচনাই এবারের বাজেটের লক্ষ্য। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাজেট ঘোষণা না দিয়ে সরকার গতানুগতিক, সাদামাটা ও অবাস্তবায়নযোগ্য বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে অনলাইন ব্রিফিংয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। 5,68,000 কোটি টাকার একটা গতানুগতিক, অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছে। এই বাজেট জাতিকে হতাশ করেছে। 3 বছরের একটি মধ্য মেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম। অভিমতকে উপেক্ষা করে নিতান্তই একটি অত্যন্ত সাদামাটা গতানুগতিক একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন। এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তাছাড়া কারো টাকা সাদা করার যে সুযোগ এই বাজেটে দেওয়া হয়েছে, সেটাও দুর্নীতিকে চলমান রাখার আরেকটি প্রয়াস মাত্র। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মুশাহিদ রনি। সরাসরি যাচ্ছি তার কাছে। রনি, কামরাঙ্গীর চরের রসুলপুরে এই ভবনটি, অর্থাৎ 6 তলা একটি ভবন যেখানে আগুনের সূত্রপাত হয়েছে। 6 তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। 6 তলার নিচতলাতে মার্কেট এবং আন্ডারগ্রাউন্ডে মূলত আগুনটা ছড়িয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডের কথা যদি আমরা আপনাকে জানাই, তো আন্ডারগ্রাউন্ডে মূলত রয়েছে ইলেকট্রনিক বিভিন্ন দ্রব্য রয়েছে এবং আশপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোর গোডাউন হিসেবে আন্ডারগ্রাউন্ডটা ব্যবহার করা হতো এবং সেই জায়গাটাতেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। এবং আপনাকে আরও একটি ব্যাপার জানাতে চাই যে 11টার পরপরই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের, আপনি জানেন যে 6টি ইউনিট কাজ করে যাচ্ছে, তো তারা চেষ্টা করে যাচ্ছে আগুন প্রায় নিয়ন্ত্রণে তারা বলছেন, কিন্তু এখন পর্যন্ত প্লাস্টিক দ্রব্য এবং ইলেকট্রনিক দ্রব্যাদি থাকার কারণে আগুন এখন পর্যন্ত আমরা নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে বলে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এখন পর্যন্ত যদি আমরা বলি ভবনের কোনো একতলা অর্থাৎ 2তলা থেকে উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবাসিক ভবন, অর্থাৎ আবাসিক ভবন থাকলেও আগুন উপরে ছড়ায়নি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমরা যেটি জানি। এবং অধিকাংশ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু মানুষ এখনও উপরে আছেন। এখন আগুন যেহেতু অনেকটাই উপরের দিকে আর যাচ্ছে না, তারা আপাতত নিরাপদ আছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি
ফায়ার সার্ভিস আমাদের যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো হতাহত নেই, কিন্তু আন্ডারগ্রাউন্ডে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত না হলেও তারা অনেকটাই ক্লান্ত বিপর্যস্ত। আমরা একটু আগে দেখেছি যে নিচ থেকে এনে কয়েকজনকে বিভিন্নভাবে আসলে তাদের মাথায় পানি ঢালা হচ্ছে। তো আমরা এখন এলাকাবাসীর সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনি আগুনটা আসলে কখন লেগেছে, কি অবস্থা? আগুনটা লাগছে প্রায় 10টার দিকে। কি অবস্থা লাগছে তো আমি বলতে পারছি না, কিন্তু এটার ভিতরে আপনার বিদ্যুৎ থেকে আগুনটা লাগছে। আপনি তারপর থেকে তো আগুন জ্বলতে আছে, ফায়ার সার্ভিস চেষ্টা করতে আছে। আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছি আমি, মানে একটু ধুমা বাইরে আছে, লাগাই গেল একটু হালকা লাগছে, পরে এটা আটকান না পরে আমরা ভাঙিয়ে এটা খুলছি। নিচে এটা বলতে পারি না, মানে প্লাস্টিকের কোনো গোডাউন মনে থাকতে পারে। এখানে প্লাস্টিকের গুডাউন ছিল, হঠাৎ করে আগুন লেগে গেছে। আমরা এখানে পরে 99-এ কল দিয়া লগে ওনারা 2 ঘন্টা পরে নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়ন্ত্রণ করার পরে এখন তারা আরো ইউনিট আসলো, আসার পরে ভিতরে অনেক ধোঁয়া হয়েছে। ধোঁয়ার কারণে মানে যারা ভিতরে যাচ্ছে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে, তারাই অজ্ঞান হয়ে যাচ্ছে, যার কারণে ভিতরে ধোঁয়া যাওয়াতে তারা ওই ডিসিপ্লিনটা ঠিক করতে পারেনি, যার কারণে পরবর্তীতে এই ধোঁয়াটা বের করার পরে ঠিক হয়েছে। হাফসা, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে বিপজ্জনক ভাবে ছড়িয়ে না পড়লেও আসলে আন্ডারগ্রাউন্ডের যে বদ্ধ পরিবেশে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যে ফায়ার সার্ভিসের যেই সদস্যরা নিচে যাচ্ছেন তারাই অনেকটা অসুস্থ বোধ করছেন এবং রিপ্লেসমেন্ট কয়েকজন উপরে চলে আসছেন, আবার কয়েকজন নিচে যাচ্ছেন এবং যারা উপরে চলে আসছেন তাদেরকে পানি ঢালা হচ্ছে, পানি খাওয়ানো হচ্ছে। অর্থাৎ অক্সিজেন স্বল্পতার কারণেই তাদের মানে এই অসুস্থ বোধটা হচ্ছে। তো এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে নিচতলার যে প্লাস্টিক দ্রব্য, যেই কারণে আগুনটা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে ছড়িয়ে না পড়লেও দাহ্য বস্তু রয়েছে বলে আমরা জানতে পেরেছি। দাহ্য বস্তু আপনি জানেন যে আগুন সহজে নেভে না এবং তারই ফলশ্রুতিতে প্রায় কয়েক ঘন্টা চলে গেছে। এখন পর্যন্ত আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং নিচে এখনও এইমাত্র 3 জন ফায়ার সার্ভিসের কর্মী নিচ থেকে উপরে চলে আসলেন এবং আরও 3 জন নতুন করে নিচে চলে গেলেন। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি তারা আমাদের যেটা বলছেন যে এইখানে গোডাউনে তাদের অনেকেরই অনেক ধরনের মালামাল, যেই ধরনের মালামাল রয়েছে অধিকাংশ মালামালই আসলে দাহ্য পদার্থ আমরা যতটুকু বুঝেছি, অর্থাৎ প্লাস্টিকের গোডাউন রয়েছে। এবং এই মার্কেটটার কথা যদি আপনাকে বলি যে মার্কেটের অধিকাংশ দোকানগুলি আসলে ইলেকট্রনিক দ্রব্যের মার্কেট, যেগুলো আসলে অনেকটা বিপজ্জনক এবং দাহ্য পদার্থ, যে কারণে আগুনটি এখন পর্যন্ত বিপজ্জনক ভাবে ছড়িয়ে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এইসব দাহ্য পদার্থের কারণে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা নিচে যাচ্ছেন কাজ করার জন্য তারা উঠে আসছেন এবং তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে, স্যালাইন এবং স্থানীয়রা তাদেরকে বিভিন্ন বাতাস করে একটু সুস্থ বোধ তাদের মধ্যে আনার জন্য চেষ্টা যাচ্ছেন। আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো যে ভাই, এইখানে এইদিকে আসছিল আপনার ওই যে ইলেকট্রিক জিনিস, ফ্যান আসছিল, পাকা আসছিল, আরো একটা কারখানা ছিল, আরো বিভিন্ন অনেক কিছু ছিল। আপনার কি এখানে কোনো দোকান আছে? আমাদের দোকান আছে ভিতরে, মুরগির দোকান। নিচে গোডাউন আছে? আন্ডারগ্রাউন্ডে? না, আন্ডারগ্রাউন্ডে আমাদের কোনো দোকান নাই, আমাদের আছে বাজারের ভিতরে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন আমাকে একটু আসলে এই নিচে কি কি আছে এবং কি? নিচে হলো আপনার এই যে ফ্যানের গোডাউন, আবার আরএফএলের শোরুম, এগুলা ভিতরে শর্টকাট থেকে আগুন লাগছে। আর আমার দোকান আছে যে রনি মার্কেট, এই দোকান আমার। এই মার্কেটে আসলে কি কি দোকান? এই মার্কেটে আছে মোবাইলের দোকান আছে, বিকাশের দোকান আছে, মুদির দোকান আছে, আর নিচে আন্ডারগ্রাউন্ডের ভিতরে আছে হলো আপনার আরএফএলের মাল আছে আর ইলেকট্রিক মাল আছে। আর 3-4টা জেনারেটর ছিল, অনেক টাকা লস হয়েছে, প্রায় কোটি টাকার কাছাকাছি। আমার বড় ভাইয়ের দোকান, বড় ভাইয়ের গোডাউন ভিতরে। ভাই আপনি বলেন
আমি ওই সামনে একটা দোকানে বসে আছিলাম, হঠাৎ করে দিয়ে একটা ধোঁয়া হইতাছে, পরে আইতাছি, পরে এদিকে গার্ড আসলো, তারা ডাকলাম। ডাকার পরে সে এদিকে তালা খুলতে পারতেছে না, লোহা লকর দিয়ে ভাঙ্গে তারপর ঢুকছে। ঢুকার মাঝে সাথে সাথে আবারও ফায়ার সার্ভিসের গাড়ি পড়ছে, তারা ঢুকতে পারতেছে না, তারা অজ্ঞান হয়ে যেতেছে। আচ্ছা, ইতিমধ্যে স্থানীয় যে জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলও এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে শুনবো। ভাই, আপনি আমাদের জানান যে এখানে কি ঘটনা এবং আপনি কতটুকু কি জানতে পেরেছেন? এখানে হচ্ছে আপনার প্লাস্টিকের একটা গোডাউন ছিল, আর বৈদ্যুতিক তারের একটা সরঞ্জামের ছোট্ট গোডাউন, আর একজন ফল বিক্রেতা কিছু ফল জমানো ছিল। ক্ষয়ক্ষতি বলতে এগুলি, কিন্তু এই বিল্ডিংটা একটা অপরিকল্পিত ভবন। এই বিল্ডিংয়ের ভিতর দিক দিয়ে ধোঁয়া বাইর হওয়ার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। এখানে আপনার ব্যাংক আছে, কাঁচা বাজার আছে, স্টেশনারি দোকান আছে, আবার অ্যাপার্টমেন্ট আছে। একটা ভবনের মধ্যে বহুমুখী মানুষ বসবাস করে, কিন্তু সুযোগ সুবিধা কিন্তু ওই ধরনের নাই। তো আল্লাহ রহমত, স্থানীয় যারা স্বেচ্ছাসেবক বাহিনী তারা যথেষ্ট পরিশ্রম করেছে, থানায় খবর দিয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ ফায়ার সার্ভিসকে ফোন করার সাথে সাথে 5টা ফায়ার সার্ভিসের ইউনিট তারা প্রাণপণ চেষ্টা করে আগুন সাথে সাথে নিয়ন্ত্রণ করে, কিন্তু ধোঁয়াটা যেহেতু বের হতে পারছিল না, এই জন্য আপনাদের সমস্যাটা বেশি দেখা দিয়েছে আর কি। তো এখন মোটামুটি ফায়ার সার্ভিসের 5টা ইউনিট যথেষ্ট পরিশ্রম করেছে, আগুন মোটামুটি কন্ট্রোল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ওঠে আর কি। ধন্যবাদ আপনাকে। হাফসা, আপনি শুনছিলেন যে স্থানীয় জনপ্রতিনিধি উনি আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার সার্বিক পরিস্থিতি। তার পাশাপাশি এখন পর্যন্ত এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো জানি না। সেই ব্যাপারে অনেকে আশঙ্কা করেছে কারো ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। তার পাশাপাশি আপনাকে আবারও জানাতে চাই যে কোনো ধরনের হতাহত নেই। এবং তার পাশাপাশি আরও একটি তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভবনটি আসলে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত ব্যাগ পেতে হচ্ছে। আগুনটি অতটা ভয়ঙ্কর না হলেও। হাফসা, এই মুহূর্তে কামরাঙ্গীরচরের আগুনের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। হাফসা, কামরাঙ্গীরচরে একটি মার্কেটে আগুন লেগেছে, সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রিপোর্টার মোশাহিদ রনি। দেশে 24 ঘন্টায় করোনা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত এবং মৃত্যু, এ 3 ক্ষেত্রেই সর্বাধিকের নতুন রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। আগের দিনের তুলনায় কোভিড জয়ী সংখ্যা কমেছে প্রায় 70%। হালনাগাদ সবশেষ 24 ঘন্টায় নতুন যুক্ত হওয়া বেসরকারি 3টি সহ মোট 59টি ল্যাবে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রায় 16,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে রেকর্ড সংখ্যক 3,471 জনের দেহে করোনা ভাইরাস পাওয়ার মধ্য দিয়ে পরপর 3 দিন 3,000-এর বেশি কোভিড-19 রোগী শনাক্ত হলো, যা আগের দিনের তুলনায় 8 ভাগের বেশি। এতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 80,000, আর শনাক্তের হার একদিনে বাড়ল 1.5 ভাগ। মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং এই 3টি একসাথেই সমানভাবে আমাদের করতে হবে সুরক্ষিত থাকবার জন্য করোনা ভাইরাস থেকে। আগের দিনের তুলনায় কোভিড জয়ীর সংখ্যা কমেছে প্রায় 350, যা শতকরা হিসেবে প্রায় 70 ভাগ। এতে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার কমেছে। মহামারীর 97তম দিনে কোভিড-19 রোগে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আগের দিনের তুলনায় মারা গেছেন 9 জন বেশি। সব মিলিয়ে মৃতের সংখ্যা 1100 ছুঁই করছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 37 জন, নারী 9 জন, এবং বয়স অনুযায়ী 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন, এবং 100 বছরের বেশি 1 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় দেশে মোট আক্রান্তের 77.5 ভাগ অর্থাৎ 63,178 জন আইসোলেশনে আছেন। এ পর্যন্ত সুস্থ 17,200। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে প্রতি রাতেই জন্ম নেয় নতুন নতুন গল্প, নাড়িয়ে দেয় অস্তিত্বের শেকড়। নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে এসেছেন অনেকে।
বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না। 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি। অমানবিকতাকে ছাপিয়ে মানবিকতার নানা গল্প জানব সংবাদের পরের অংশে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সারা বিশ্বে যে সমস্ত দেশে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি গত 7 দিনে, এমন 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 10ম। গত 24 ঘন্টায় অর্থাৎ 12 জুনে মোট নমুনা পরীক্ষা হয়েছে 15,990 এবং এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,471 জন, মৃত্যুবরণ করেছেন 46 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,095 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 17,249 জন। 6 জুন আমরা কিন্তু 21.10 আমরা দেখেছি যে সংক্রমণের হার ছিল। সেদিন কিন্তু সংক্রমিত হয়েছিল 2635 জন, 2635 জন। 12 জুনে এসে দেখতে পাচ্ছি যে 21.71%। এখন আমরা চলে যাব বাংলাদেশে আক্রান্তের চেয়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আক্রান্ত হয়েছে 8 মার্চ, 3 জন ছিল, সেটি কিন্তু 1 মাস পর 165 জন এবং 1 লাফে 8 মে আমরা দেখতে পাচ্ছি 10,000 পৌঁছে গেছে। ঠিক 1 মাসের পরেও আমরা দেখতে পাচ্ছি একেবারে লাফিয়ে 81,523 জন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। মৃতের হার অর্থাৎ মৃতের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম মারা গিয়েছেন 18 মার্চ 1 জন রোগী এবং এর পরে 1 মাস পরে 84 জন, তারপরে আরও 1 মাস পরে 349 জন এবং 12 জুন পর্যন্ত 1,095 জন। স্বাস্থ্য অধিদপ্তর আইডিসি এর পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে যে 3টি অভ্যাস, অর্থাৎ মাস্ক, বাইরে বের হলে মাস্ক পরিধান করা, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া এবং শারীরিক এবং সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব বজায় রাখা, এই 3টি কিন্তু অভ্যাসে পরিণত করলেই যে সংক্রমণের হার সেটি কিন্তু আসলে কমিয়ে আনা একেবারেই সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 বিশেষজ্ঞ চিকিৎসক। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। এর আগে রাতে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার গাজী জহিরুল হাসান। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। টানা 4 দিন করোনার সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। শুক্রবার সকাল 9:30টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চিকিৎসক। ওনার অনেক সমস্যা ছিল, হার্ট অ্যাটাক ছিল, আগে লাংসের সমস্যা ছিল, তারপরে আপনার ডায়াবেটিস ছিল, এর মধ্যে করোনা এফেক্টেড হয়েছে। ডাক্তার মাহমুদ মনোয়ারের স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। ওনার স্ত্রী এমনি ভালো আছে, মানে তার মানে সে এফেক্টেড হলেও তার কোনো ইয়ে নাই। প্রায় 15 দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার গাজী জহিরুল হাসানের কোভিড-19 ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত 5 জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উনি করোনা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, ভেন্টিলেটরে, শুরু থেকে ভেন্টিলেটরে ছিলেন। 1:18 রাত্রেবেলায় ওনাকে মৃত ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1000-এরও বেশি চিকিৎসক। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভৌগোলিক অবস্থানের কারণেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়ন এ ঝুঁকিকে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। কিন্তু এমন ক্ষতি মোকাবিলা করার পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশে। ভূমিকম্প নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের তথ্য মতে গত 10 বছরে দেশে 87 বার ভূমিকম্প হয়েছে। এই সময় নিহত হয়েছেন 15 জন। এই ক্ষেত্রে শহরাঞ্চলে ভবন নির্মাণের বিধি না মানায় এই ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের এক জরিপে দেখা গেছে দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হলে খোদ ঢাকায় 3,26,000 ভবনের মধ্যে 72,000 ভবনই তাৎক্ষণিক ধসে পড়বে। পাকা দালান যত হবে এবং সেটা যদি গুণগত মান ঠিক না থাকে সেগুলো ভেঙে মানুষ হতাহত অনেক বেশি হবে। দ্বিতীয় ঝুঁকি সেটা হচ্ছে যে আমরা খারাপ মাটিতে বাসা তৈরি করি। ব্যবস্থাপনায় যে মান নিয়ন্ত্রণে যে অথরিটিগুলো আছে তাদের কিন্তু সেই পর্যাপ্ত শক্তি নাই। তাই এখনই ভবন নির্মাণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে নিয়ম মানার নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সারা দেশে বিল্ডিং কোডের সুষম বাস্তবায়নের জন্য অর্থাৎ এনফোর্সমেন্টের জন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি
অথরিটি গঠন করা খুবই জরুরি। সেই সঙ্গে জনসাধারণের মধ্যে ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা গড়ে তোলার পরামর্শ দেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অন্যবারের মতো গতানুগতিক নয়, বরং পরিস্থিতির বিবেচনায় এবারে ক্রীড়া বাজেট থেকে মাঠের খেলা ও অ্যাথলিটদের জন্য বরাদ্দের পরিমাণ বাড়ানোর আহ্বান ফেডারেশন কর্তাদের। তারা বলছেন তা না হলে গভীর সংকটে পড়বে দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বলছেন বিষয়টি বিবেচনায় আছে তাদেরও, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আছে নানা জটিলতা। 2021 বছরের বাজেট বক্তৃতা করোনাকালে নাকাল ক্রীড়াঙ্গনের আপাতত স্বস্তি গেলবারের তুলনায় বাজেটে বরাদ্দ বেড়েছে 22 কোটি 37 লাখ টাকার বেশি। তবে মন্ত্রণালয়ের সামগ্রিক বরাদ্দের বিবেচনায় তলানিতেই অবস্থান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। অর্থনীতির বিভিন্ন খাতে ঘোষিত 2020-21 অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত অর্থের পরিমাণ 1478 কোটি 93 লক্ষ টাকা। তবে বরাবরের মতোই সেখানে উন্নয়ন আর পরিচালন খাতের মধ্যে আকাশ পাতাল ফারাক। উন্নয়নের জন্য 233 কোটি 29 লাখ টাকার বিপরীতে পরিচালন খাতের জন্য রাখা হয়েছে 1245 কোটি 64 লাখ টাকা। মাঠে খেলা নেই 2 মাস হতে চলল। অবস্থা এমন যে কবে ফিরবে খেলা কেউ জানে না তা। বিশ্বের অনেক দেশেই ভিন্ন উপায়ে বিভিন্ন ডিসিপ্লিনে শুরু করে দিয়েছে অনুশীলনে ফেরার পরিকল্পনা করছে বাংলাদেশও। তাই তো অন্যবারের মতো গতানুগতিক না করে প্রস্তাবিত অর্থ থেকে এই খাতে এবার বরাদ্দের পরিমাণ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান ফেডারেশন কর্তাদের। 1 বছর ডেঞ্জারাস একটা পিরিয়ড চলবে, তো সেখানে কিন্তু আমাদের আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট তেমন একটা থাকবে না। অতএব সেই মানে অর্থগুলো আমার মনে হয় এই মাঠমুখী করা উচিত এবং মাঠেই বরাদ্দ দেওয়া উচিত। বাস্তব ক্ষেত্রে খেলোয়াড়রা কত টাকা পাচ্ছে, ক্রীড়াবিদরা কত টাকা পাচ্ছে, খেলার জন্য কত টাকা খরচা হচ্ছে, সেগুলি তো আমাদেরকে আরও খতিয়ে দেখতে হবে। আমার মনে হয় এটা উল্টা পাশে হওয়া উচিত, যেখানে টোটাল বাজেটের ন্যাশনাল বাজেটের একটা অংশ থাকা উচিত ক্রীড়ার জন্য, ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য, এবং সেটার সিংহভাগই থাকা উচিত শুধুমাত্র খেলোয়াড়দের উন্নয়নের জন্য। তাই যদি হয় তাহলে আমাদের খেলাধুলার মান উন্নয়ন হবে। বিষয়টি জানা জাতীয় ক্রীড়া পরিষদেরও। তাই তো খেলা আর অ্যাথলিটদের অনুশীলনের খাতকে এবার বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা তাদের। করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়েছে খেলোয়াড়, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক বা জীবনব্যাপী যারা, তাদের আর্থিক সহায়তা বা মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়টাও তো থাকা দরকার। এখন আমরা বুঝতে পারছি না যে আসলে গতবারের তুলনায় কি বাড়লো বা কি কমলো, কিন্তু ওভারঅল টোটাল বাজেটের পরিমাণ তো বেশি। সুতরাং নিশ্চয়ই এটা তোমার তুলনামূলক ভাবে বা আনুপাতিক হারে তো ওখানে হয়তো বা সেই পরিমাণটা হয়তো বা বাড়বে। 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 1456 কোটি 56 লাখ 84 হাজার টাকা, যেখানে উন্নয়ন খাতে 155 আর পরিচালন খাতের জন্য বরাদ্দ ছিল 1301 কোটি 27 লাখ 84 হাজার টাকা। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার অমানবিকতা ছাড়িয়ে মানবিকতার গল্প। রাজধানীর কোভিড হাসপাতালগুলোয় প্রতি রাতেই জন্ম নেয় নতুন নতুন গল্প। প্রিয়জন হারানোর বেদনা যেমন অস্তিত্বের শেকড় নাড়িয়ে দেয়, আবার নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে আসার দৃষ্টান্ত আশা জাগায়। রাশেদ বাপ্পি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। রাতের নিস্তব্ধতায় ক্লান্ত নগর তখন ঘুমের রাজ্যে বুধ। তবে নিদ্রাহীন এই 4টার মতোই ঘুম নেই কারো কারো চোখে। কেউ জেগে আছেন উৎকণ্ঠায়, কেউ বা দায়িত্বের খাতিরে। হঠাৎই বুক ফাটা আর্তনাদ। কথা বলে জানা গেল করোনা যুদ্ধে হার মেনে চিরবিদায় নিয়েছেন ভাই। বিফল হয়েছে 11 দিনের সকল প্রচেষ্টা। এখন শুধুই ভোরের অপেক্ষা, আর অপেক্ষা মরদেহের। আমার ভাই আমাদের পুরো ফ্যামিলিটা আগলে রাখছে। লাস্ট ওরা বলতেছে দিনের বেলা ছাড়া দিব না, এখন ডেথ সার্টিফিকেট দিব, মার্কাজুর লোকাইলে কমপ্লিট করে দিব। অ্যাম্বুলেন্সের সাইরেনে আবারও ছেদ পড়ে নীরবতায়। রোগীবাহী গাড়ি দ্রুত ঢুকে পড়ে জরুরি বিভাগে। নিজেদের সুস্থতার পরোয়া না করা অ্যাম্বুলেন্সের চালক আর স্বেচ্ছাসেবীর মতো মানুষেরাই এই দুর্দিনেও রেখে চলেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আগে প্রাইভেট কার চালাইতাম, যখন দেখতে পারলাম যে বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না, তখন আমি ইচ্ছাগতভাবে মনে করেন এই পেশায় এক লোকের সাথে যোগাযোগ করার পর বললো যে হ্যাঁ, আমি করোনার রোগী টানার জন্য একটা গাড়ি আমার আছে, তুমি যদি টানতে পারো তাহলে আমি আসি। 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, লাশ গোসল করাচ্ছি। আমার এখন পর্যন্ত কিছু হয়নি।
গল্পের শেষটা এখানেই নয়, গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণে খাবার নিয়ে হাজির বিদ্যানন্দ ফাউন্ডেশন। অপেক্ষারত স্বজন আর স্বাস্থ্যকর্মীদের ক্ষুধা নিবারণের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এত রাত্রে দোকান খোলা থাকে না যে তারা কিছু কিনে খাবে, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে ক্ষুধা নিবারণ করার জন্য কিছুটা হলেও তাদের সাহায্য করা। মহামারী কাটিয়ে একদিন আবার উঠে দাঁড়াবে মানুষ, সেদিন সেবা ও সাহসিকতার এই গল্পগুলো পথ দেখাবে নতুন আলোয়। কষ্টের রাতগুলো একটু দীর্ঘই হয় কঠিন, তবে কোভিড যুদ্ধকালীন এই সময়ের একটি রাতই হয়তো প্রমাণ করে সাহসিকতা আর মানবিকতার আধার মহৎ কিছু প্রাণের শক্তিতেই কেটে যাবে অন্ধকার। আসবে কোভিড মুক্ত সুন্দর একটি ভোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেট ঘোষণার পরপরই বেড়েছে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ। ব্যয় বাড়বে প্রান্তিক পর্যায়েও। এনবিআর চেয়ারম্যান বললেন, কমবে অকারণে কথা বলা। এবারের বাজেট স্বাভাবিক নয়, ক্রান্তিকালীন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। নিরুপায় হয়েই রাখা হয়েছে অসঙ্গতি, অর্থনৈতিক মন্দা কাটানোই লক্ষ্য। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 46 জনের মৃত্যু। নতুন শনাক্ত সর্বাধিক ৩,৪৭১। আক্রান্ত ছাড়ালো ৮০,০০০। মারা গেলেন 2 চিকিৎসক। করোনা মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ায় খুলেছে চাকরির বাজার, ইতালিতে বাড়ছে পর্যটক, পার্ক ও মাঠে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।